ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা, মার্চ ফর গাজায় জনসমুদ্র, গণহত্যার বিচার সহ 5 দাবি, মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের আহ্বান। আনন্দ শোভাযাত্রার মোটিফে দুর্বৃত্তের আগুন, পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। নাশকতায় জড়িতরা স্বৈরাচারী দোসর বলেন সংস্কৃতি উপদেষ্টা। মের মধ্যেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। এ সরকারি করবে প্রয়োজনীয় সংস্কার, বললেন আইন উপদেষ্টা। সময় ক্ষেপণ না করার আহ্বান বিএনপি নেতার। বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম, 3টি গতিশীল টেকটনিক প্লেটের কাছাকাছি অবস্থানে বাড়ছে শঙ্কা। 80 ভাগ ভবনে ক্ষতির শঙ্কা, নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। এবং বাণিজ্য যুদ্ধের হিসাব কষে বাংলাদেশমুখী বিদেশি বিনিয়োগকারীরা। সংকেত মিলল বিনিয়োগ সম্মেলনে, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে ভেস্তে যাবে সব উদ্যোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। মুসলিম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালো বাংলাদেশের সর্বস্তরের মানুষ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। রাজধানীর সব পথ মিলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বর্বরতা রুখে দিতে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বক্তারা। গণহত্যা বন্ধ ও বিচার সহ 5 দফা দাবি তুলে ধরা হয় ঘোষণাপত্রে। এই পদযাত্রা মানবতার পক্ষে, গণহত্যার বিরুদ্ধে। হাতে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনির পতাকা, কারো হাতে প্রতিবাদী ফেস্টুন, আবার কেউ কপালে সেটেছেন গাজাবাসীর দুঃখ গাথা। বাংলা মোটর, কাকরাইল, পুরান ঢাকা, গুলিস্তান সহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসেন সর্বস্তরের মানুষ। রাজধানীর সব পথ মিলে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনের যে শিশু হত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। এটা প্রতিরোধে, গণহত্যা বন্ধে আমরা আজ বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের রাজপথে নেমে এসেছি। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে সুযোগ পাই, সর্বপ্রথম ফিলিস্তিনের পর আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা, যোদ্ধারা, মুজাহিদরা সর্বপ্রথম অংশগ্রহণ করবে। আমাদের বিন্দু পরিমাণে রক্ত থাকতে আমরা নেতানিয়াহুকে আর সুযোগ দিব না। সমস্ত দল বল নির্বিশেষে আমরা ইমানের দাবি নিয়ে আজকে রাস্তায় নেমে এসেছি। দুধের শিশু যারা কিছুই বোঝে না, যারা কিছুই বোঝে না, তাদের উপর কেন হত্যা করা হচ্ছে? কেন আমাদের আল-আকসাকে ধ্বংস করা হচ্ছে? জাতিসংঘ নিশ্চুপ কেন? আমরা জাতিসংঘের কাছে জবাব চাই। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে এক হন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও ছিলেন শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দলমত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ এর পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা ঘোষণাপত্রে উঠে আসে 5 দফা দাবি। ইসরায়েল আগ্রাসন বন্ধের পাশাপাশি দেশটির সঙ্গে সব চুক্তি বাতিলে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
সবশেষে নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়, মোনাজাতে অত্যাচারী ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দলমত নির্বিশেষে মানবতার পক্ষে দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের মানুষ। মার্চ ফর গাজায় লাখো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকা যেন ফিলিস্তিনের কণ্ঠস্বর। জনসাধারণের প্রত্যাশা, বন্ধ হবে ইসরায়েলি গণহত্যা, স্বাধীন হবে ফিলিস্তিন। হাজার মাইল দূরের ফিলিস্তিনের জন্য কাঁদছে বাংলাদেশ। মার্চ ফর গাজায় সংহতি জানাতে ঢাকার রাজপথ যেন একখণ্ড ফিলিস্তিন। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ। নেই কোনো দলীয় ব্যানার, স্লোগানেও শুধু ফিলিস্তিনিদের মুক্তির আকাঙ্ক্ষা। রাজনৈতিক পরিচয় ভুলে এক কাতারে সবাই। বাংলাদেশের প্রান্ত থেকে দৃপ্ত উচ্চারণ, স্বাধীন ফিলিস্তিন। সকল মুসলিম একত্রিত হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্ব আমরা এক হয়ে ফিলিস্তিনিদের রক্ষা করব, এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের গাজাবাসীদের ভাই বোনদের যে নির্বাণভাবে হত্যা করছে আমাদের সহ্য হচ্ছে না, ঠিক আছে? এর জন্য আজকে আমরা রাজপথে আসছি। গুলিস্তানের 0 পয়েন্ট মোড়, পল্টন, ফকিরাপুল, মৎস্য ভবন থেকে কারওয়ান বাজার, ফার্মগেট। ফিলিস্তিনি জনতার পক্ষে লাখো মানুষের অকুণ্ঠ সমর্থন। সবার প্রত্যাশা, বন্ধ হবে ইসরায়েলি গণহত্যা। আরব দেশের নেতাদের যদি লজ্জা থাকে, এখন আমাদের মতো নারীদের দিকে তাকাক, যে আমরা কি বলি, আর ওনারা পুরুষ হয়ে কি করে, ওনারা বিলাসিতায় মগ্ন। আমরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের পক্ষ থেকে বিশাল বড় একটা বার্তা নিয়ে আসছি। ফিলিস্তিনি নারী শিশুদের প্রতি ভালোবাসা জানাতে রাজপথে বাংলার দামাল নারী শিশুরাও। মানবতার পক্ষে দৃপ্ত উচ্চারণ তাদের। বিশ্ব সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার বার্তা তাদের। দলমত নির্বিশেষে মানবতার পক্ষে এমন অংশগ্রহণ আশাবাদী করছে সচেতন মানুষদের। ফিলিস্তিনের মজলুম মানবতার প্রতি বাংলাদেশের প্রান্ত থেকে মানুষের এমন স্বতঃস্ফূর্ত সংহতি। দলমত ভুলে মানবতার পক্ষে সবাই। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রশ্নেও এমন সংহতি আরও সংহত হবে, এমন প্রত্যাশা আপামর এই জনসাধারণের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন জুম্মা সাদিক জ্যাভলিন ও ফারুক ভাই রবিন, এবং সচিবালয় এলাকায় আছেন হাসান ওয়ালি। আমরা শুরুতেই যাচ্ছি জ্যাভলিনের কাছে। জ্যাভলিন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিএসসি এলাকায়। আপনি জানেন যে এর পাশেই যেই সোহরাওয়ার্দী উদ্যান কিছুক্ষণ আগে শেষ হয়েছে, যেই লং মার্চ টু গাজা যেই প্রোগ্রামটি ছিল, এবং আমরা দেখেছি আসলে বিপুল পরিমাণে জনস্রোত এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের সড়কগুলোতে। আমরা দেখেছি আসলে যারা মুসল্লির যারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের যারা মানুষ রয়েছেন, তারা ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে প্যালেস্টাইনের পাশে এই ঢাকা থেকে শত হাজার কিলোমিটার দূরে অবস্থান করেও কিন্তু যেই মুসলিম উম্মার যেই টান, সেই জায়গা থেকে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যেই রক্ত প্যালেস্টাইনে গাজার একটি শিশুর দেহ থেকে রক্ত ঝরেছে, তখন এই বাংলার মাটিতেও কিন্তু তাদের মনে রক্তক্ষরণ হয়েছে। সেই তাগিদ থেকে তারা এখানে এসেছেন, এবং তারা যেটি বলছেন যে ইসরায়েলি গণহত্যাকারী যেই শাসক রয়েছে তাদের বিচার এই জাতিসংঘ সহ প্রত্যেকটি যে বিশ্বর আন্তর্জাতিক মহলে যারা রয়েছেন তাদেরকে এটি নিশ্চিত করতে হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, এবং এই গণহত্যার বিচার তারা চাচ্ছেন। একই সঙ্গে গাজায় যে নিরীহ মুসলিম যে হত্যা করা হচ্ছে, বিশেষ করে নারী এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তার সেটি গণহত্যা বন্ধের তারা দাবি জানিয়েছেন। এবং এটি করতে গিয়ে কিন্তু তারা যেটি বলছেন, বিভিন্ন মহলে, আন্তর্জাতিক মহলে যারা এর মদতপুষ্ট হয়ে যে ইসরায়েল বাহিনী এই হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদেরকেও সার্বিকভাবে বয়কটের যে ডাক তারা দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছে তারা কিন্তু জানিয়েছেন যে ইসরায়েলের সঙ্গে সমস্ত ধরনের রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক, সমস্ত ধরনের বাণিজ্যিক সকল চুক্তি যেন বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে পাবলিকলি বয়কট করা হয়, সেই কথা তারা জানিয়েছেন, ডাক তারা দিয়েছেন। এবং আমরা দেখছি আসলে আরও প্রায় আধা ঘন্টার বেশি সময় আগে আনুষ্ঠানিকভাবে কিন্তু এই লং মার্চের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে গেছে। তবে তারপরেও এখনও এই পুরো এলাকাটিতে এখনও প্রচুর পরিমাণে জনতা কিন্তু আমরা দেখছি তারা এখানে আছেন এবং নানা রকম স্লোগান তারা দিচ্ছেন। এবং টিএসসিতে আমরা এখনও দেখছি রাজু ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে প্যালেস্টাইনের পতাকা সহ বাংলাদেশের পতাকা এবং অন্যান্য পতাকা তারা হাতে নিয়ে স্লোগানে মুখর রয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত টিএসসি থেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি এক্সিট পয়েন্ট থেকে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবিন, আগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
মার্চ ফর গাজা কর্মসূচি বা ঐতিহাসিক যে গণজমায়েত সেটি কিন্তু শেষ হয়েছে এবং এখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে মানুষ ধীরে ধীরে এই জায়গা ছাড়ছেন এবং যারা যাচ্ছেন তারাও কিন্তু যে ধীরে ধীরে মিছিল নিয়ে বিভিন্ন ধরনের যে স্লোগান দিয়ে কিন্তু তারা এই জায়গাটি ছাড়ছেন এবং যে সেখানে ফিলিস্তিনের পক্ষে নানা ধরনের যে স্লোগান দেওয়া হচ্ছে এবং যে ইসরায়েলি যে বর্বরতা যে গণহত্যা চালানো হচ্ছে যে সাধারণ মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদ জানানো হচ্ছে। এবং একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু যে বিকেল 3টার কিছু সময় পরে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল মার্চ ফর গাজা কর্মসূচি বা সোহরাওয়ার্দী উদ্যানে যে ওই যে গণজমায়েত এবং সেখানে কিন্তু যে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মিছিলে আমরা নারীদের যথেষ্ট পরিমাণ যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু যে সবার কথার মধ্যে আমরা সকাল থেকেই কিন্তু দেখছিলাম যে সাধারণ মানুষ সকাল থেকেই আমরা দেখছিলাম যে নানা ধরনের মিছিল নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেখানে তারা তাদের স্লোগানে তাদের কথা বলার মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছিলেন যে ফিলিস্তিনে যেভাবে সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, যেভাবে নির্যাতন চালানো হচ্ছিল, যেভাবে গণহত্যা চালানো হয়েছিল এবং একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি যে বাংলাদেশের যে একটি অকুণ্ঠ সমর্থন যেটি যুগের পর যুগ চলে আসছে, দশকের দশক বাংলাদেশ যেভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অসম্মতি জানিয়ে আসছে তারই সেই আরেকটি চিত্রায়ন আজকে হয়ে গেল এবং আজকে কিন্তু যে আরও এক দফা বাংলাদেশের মানুষ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তাদের যে সমর্থন অকুণ্ঠ সমর্থন সেটি জানান দিয়েছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে যেই ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল সেই ঘোষণাপত্রে কিন্তু যেই যারা ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, যারা নির্মমতা চালাচ্ছে এবং যারা যে গণহত্যা চালাচ্ছে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করারও কিন্তু যে দাবি জানানো হয়েছিল এবং সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু নানাভাবে ক্ষোভ প্রকাশ করছিল। তারা বলছিলেন যে এই যে নির্বিচারে সেখানকার অর্থাৎ গাজায় এবং যে ফিলিস্তিনে যে সাধারণ মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেখানে যে বিশ্ব কেন চুপ রয়েছে, সেখানে জাতিসংঘ সহ যে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বা সংগঠনগুলো যে কি করছে সে প্রশ্নও কিন্তু যে তারা তুলেছেন এবং একইভাবে এই যে মানবতার একটি বিপর্যয় হচ্ছে গাজায় বছরের পর বছর ধরে দশক ধরে যুগের পর যুগ যেভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষের যে অধিকার হরণ করা হচ্ছে, সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেই জায়গাতে বিশ্ব কেন দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছে না, জাতিসংঘ সেই জায়গাতে কি করছে বা জাতিসংঘ কেন অবহেলা প্রদর্শন করছে, কেন দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না, সেই জায়গাতে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ এখানকার এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবাদ মুখর রাজধানী স্লোগানে প্রকম্পিত ঢাকা রাজপথ, ফিলিস্তিনি মুসলিম মানুষদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা অংশগ্রহণ করতে যে লাখো মানুষ এসেছেন তারা সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠান শেষে সমাবেশ শেষে তারা ফিরছেন। আমি এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের সামনে। আমরা অসংখ্য মানুষকে দেখেছি যারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনি মানুষদের প্রতি সংহতি জানাতে, মুসলিমদের প্রতি সংহতি জানাতে অংশ নিয়েছেন দল মত নির্বিশেষে। আজকে সারাদিনই স্লোগানে শুধুমাত্র ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ছিল, ফিলিস্তিনিদের পক্ষে মানুষের যে সহমর্মিতা সংহতি তা প্রকাশ পেয়েছে। আমরা অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আশা প্রকাশ করেছেন বিশ্ব নেতারা যাতে করে ঐক্যবদ্ধ হয়, ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায় যেগুলো রয়েছে জাতিসংঘ ওয়াইস সহ তারা যাতে করে কার্যকর পদক্ষেপ নেয় সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের মানুষ যে সবসময় নির্যাতিতদের পক্ষে, মুসলিমদের পক্ষে, মানবতার পক্ষে সেই বার্তা আজকের এই সংহতির মধ্য দিয়ে আসলে যাবে সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। বিশ্ব নেতাদের টনক নড়বে সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। অসংখ্য মানুষকে আমরা দেখেছি আপামর জনসাধারণ যারা আসলে বিবেকের তাড়নায় আজকের এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করেছেন। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা
শহর ফিলিস্তিনে যেভাবে বছরের পর বছর ধরে ইসরায়েলি গণহত্যা চলছে, বর্বরোচিত হামলা চলছে, তার প্রতিবাদে মানুষের আজকে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। এর মধ্য দিয়ে আসলে একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো, এত মানুষের সমাগম একসাথে, এবং সবচেয়ে বেশি আসলে মানুষ যেটিকে সাধুবাদ জানিয়েছেন যে সব দল মত নির্বিশেষে সবাই যে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়িয়েছেন, বিশ্ব মানবতার পক্ষে দাঁড়িয়েছেন, সেটিকে আসলে সেটিকে তারা সাধুবাদ জানিয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ সবাই সকল রাজনৈতিক পরিচয় ভুলে একসাথে ফিলিস্তিনিদের পক্ষে যেভাবে দাঁড়িয়েছেন, সব সময় যে কোনো প্রয়োজনীয় দেশ এবং যে কোনো মানবতার পক্ষে যাতে করে মানুষ এইভাবে দাঁড়ায়, সেই প্রত্যাশা কিন্তু আসলে আজকের ঐতিহাসিক দিনে সাধারণ মানুষের পক্ষ থেকে সেই প্রত্যাশার কথাই কিন্তু আমরা সারাদিন শুনেছি। মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে। এর আগে আমরা যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছেন হাজারো মানুষ। মানববন্ধন, মিছিল, সমাবেশে অবিলম্বে গণহত্যা বন্ধ সহ ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা। প্লেকার্ড ও ব্যানার হাতে রাজপথে হাজারো মানুষের এই অংশগ্রহণ ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে জেলায় জেলায় বিক্ষোভে নামেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। বরিশাল নগরীর সদর রোডে বিভিন্ন ব্যানারে আলাদাভাবে সমাবেশ হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। আহ্বান জানান মুসলিম দেশগুলোকে জোটবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর। ফিলিস্তিনের পক্ষে যখন যুদ্ধের ঘোষণা আসবে, কাফন মাথায় পেঁচিয়ে আমরা যুদ্ধের রওনা দেব। আমরা এই ময়দানে আজকে দাঁড়িয়েছি একটা মাত্রই চাওয়া, গণহত্যাগুলো করতেছে, গণহত্যার বিচার চাই। আল আকসা ফ্রি চাই, নির্যাতন বন্ধ চাই, আমরা শান্তি চাই। আমরা ইসরায়েলের এই বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানাচ্ছি এবং আমাদের রাষ্ট্র কর্তৃক ইসরায়েলের পণ্য বর্জনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। সকালে বগুড়ায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ফিরিঙ্গি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় গাজার পতাকায় সাদা কাফনে রক্তাক্ত শিশুর চিত্র তুলে ধরে বিক্ষোভকারীরা গণহত্যার প্রতিবাদ জানান। সবচেয়ে কষ্টকর কথা হচ্ছে আমাদের ডাক্তারদেরকে কখনো শহীদ করা হচ্ছে, ফায়ার সার্ভিসের লোকেরা তাদেরকে বাঁচাতে যাচ্ছে, তাদেরকে কখনো শেষ করে দিচ্ছে। তো এটা কখনো আমরা মেনে নিতে পারি না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আজ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলতেছি, আমাদের আসলে মুখ দিয়ে কথা আসতে যাচ্ছে না। গাজাবাসীর জন্য চোখের পানি ছাড়া আমরা আর কিছুই দিতে পারি নাই। দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনিদের উপর হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেন অংশগ্রহণকারীরা। গাইবান্ধাতেও গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নামেন ইয়েমেন, পাকিস্তান, লিবিয়ার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ ও ঐক্য করার আহ্বান জানিয়েছেন এসব দেশের বিক্ষোভকারীরা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন 20 জন, যাদের অধিকাংশই শিশু। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইয়েমেনে স্থানীয় সময় শুক্রবার রাজপথে নামে জনতার ঢল। রাজধানী সানায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি অবিলম্বে গাজায় গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। গাজার বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশে আমরা রাস্তায় নেমেছি। বিশ্বকে দেখিয়ে দিতে চাই, যত যাই হোক আমরা পিছু হটব না। ফিলিস্তিনিরা একা নয়, আমরা তাদের সে বার্তা দিতে চাই। ইয়েমেনের বাসিন্দারা তাদের সঙ্গে আছে। যুক্তরাষ্ট্র যতই বোমা বর্ষণ করুক না কেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। জায়নবাদী এবং মার্কিনীদের পরাজিত না করে আমরা ঘরে ফিরব না। বিক্ষোভ হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরে। অবরুদ্ধ উপত্যকা মুক্ত করার পাশাপাশি বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। এদিন পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দেয় জামায়াত-ই-ইসলামী। গাজার মানুষ আজ কিয়ামতের মুখোমুখি। মানবাধিকারের চ্যাম্পিয়ন ইউরোপ সহ অন্যান্য দেশ ও জাতিসংঘের মতন সংস্থার দ্রুত ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার মিশারাতেও। সেখানে যুক্তরাষ্ট্র ও জায়নবাদীদের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান অংশগ্রহণকারীরা। মৌসুমী সাথী,
সময় সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন ২০ জন, যাদের অধিকাংশই শিশু। একের পর এক বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত জনপদ। ইসরায়েলি সেনাদের মধ্যে উঠছে যুদ্ধ বন্ধের দাবি। নেতানিয়াহু সেই আহ্বান দমন করতে হুমকি দিচ্ছেন সেনাদের বরখাস্ত করার। উত্তর গাজার সুজাইয়া এলাকায় আবারও প্রাণঘাতী হামলা। দিনের শুরুতেই আর্তনাদে ভারী হয়ে ওঠে অবরুদ্ধ অঞ্চলটির বাতাস। কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি বাহিনী এলাকাটি ঘিরে গোলা বর্ষণ করে এবং নতুন করে এলাকাবাসীকে পশ্চিমে সরে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে গাজার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছেন অনেকেই। জাতিসংঘ বলছে শিশুদের হত্যা কোনোভাবেই ন্যায্য নয়। গাজা শিশুদের জন্য এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি। এদিকে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী আওয়াজ জোরদার হচ্ছে। ইসরায়েলি বিমান ও গোয়েন্দা ইউনিটের শত শত সেনা ও কর্মকর্তা যুদ্ধবিরতির পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, কেউ বিদ্রোহে উস্কানি দিলে বা চাকরি করতে অস্বীকৃতি জানালে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্সে মিলল 28 বস্তা টাকা। আছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। কড়া নিরাপত্তায় চলছে গণনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা। ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বলছে, কে বা কারা কি কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এদিকে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নাশকতায় জড়িত ফ্যাসিস্টের দোসররা। প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় দেশ। কদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুরোদমে চলছে সেই প্রস্তুতি। এবার আনন্দ শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদ বিরোধী বার্তা। তাই মোটিফে ফুটিয়ে তোলা হচ্ছিল ফ্যাসিস্টের মুখাকৃতি। তবে বর্ষবরণের শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দেওয়া সেই আগুনে পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শিক্ষার্থীদের অভিযোগ, মোটিভ দুটিতে আগুন দিয়েছে স্বৈরাচারীর সহযোগীরাই। আমাদের চারুকলার এখানে যারা ফ্যাসিস্টের সাথে সরাসরি নেতৃত্ব দিত বিগত দিনে, সেই সমস্ত শিক্ষকরা এখনও বাংলাদেশে জীবিত আছে। এখনও তাদের যারা পরামর্শ দিত, এরকম 2-1 শিক্ষক এখনও ভিতরে আছে। আমরা তাদেরকেই সরাসরি এটার পিছনে করি এবং তাদের পরামর্শে এবং ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় এই নাশকতার ঘটনা ঘটানো হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। তারা জানায়, পুড়ে যাওয়া মোটিফ পুনর্নির্মাণের পাশাপাশি আনন্দ শোভাযাত্রা যথাসময়ে হবে। কে বা কারা কি কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে, এর মধ্যে এই মোটিভ করা যাবে কিনা এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন। কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। এদিকে চারুকলায় আগুনের ঘটনায় সিলেটে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, নাশকতায় জড়িত ফ্যাসিবাদের দোসররা। এটা স্পষ্টতই একটা জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজ বলে আমরা মনে করছি। নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। এই ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটিও। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি জনপদে বইছে বৈশাখী উৎসবের হাওয়া। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পুরনো বছরের গ্লানি ঝেড়ে নতুন বছর বরণে উচ্ছ্বাসে মেতেছেন পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। বর্ষবিদায় ও বরণের হাওয়া লেগেছে পাহাড়ি জনপদে।
শনিবার সকালে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে শুরু হয় বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা। পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান পাহাড়ের মানুষ। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন তরুণ তরুণীরা। অতীতের দুঃখ কষ্ট ক্লান্তি এগুলা দূরীভূত করার জন্য আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি। পার্বত্য চট্টগ্রামে যেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এই সম্মিলিত সংস্কৃতির মধ্য দিয়ে। পাহাড়িদের এবং বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন, সে বন্ধনটা আসলে নিবিড় এবং এটা পরস্পরের প্রতি এতটা ভালোবাসা এটা আমার জানা ছিল না। পরে বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা, যা দেখে মুগ্ধ হন সব বয়সীরা। চাকমারা বিজু, ত্রিপুরা বৈশুক, মারমারা সাংগ্রাই, অহমিয়ারা বিহু নামে আলাদাভাবে উদযাপন করে বর্ষবরণ উৎসব। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আগামী মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলটি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে বৈঠকের আগে তিনি জানান, রাষ্ট্র সংস্কারের দাবি জনগণের। কমিশন ও সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কি প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা যায় তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে কমিশন ঐকমত্যে পৌঁছাতে চায় বলে জানান তিনি। বৈঠকে সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ জাসদ নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বাড়ানো, প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান একই ব্যক্তি না থাকা এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি ক্ষমতা বন্টনের পক্ষে মত দেন তারা। একই সঙ্গে দেশকে প্রদেশে বিভক্ত করার পাশাপাশি র্যাব বিলুপ্ত করার দাবিও জানায় দলটি। আমরা আসলে সকলেই একমত যে এখানে একটি সংবিধান সংশোধনের জন্য উভয় পক্ষের 2/3 সমর্থনই যথেষ্ট বলে আমরা মনে করি। গণভোটের আবশ্যকতা নেই। বাংলাদেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে ফেডারেল পদ্ধতির রাজনৈতিক ব্যবস্থা চালু করা একটা যুগোপযোগী প্রস্তাব। প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারবো এবং তারপরে পরবর্তী পর্যায়ে পরবর্তী ধাপে আমরা অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রতিটি জেলায় এজলাস বিচারক সংকট খুবই সাধারণ হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে এগুলো সমাধানের চেষ্টা করা হবে। এখন বর্তমান যে কোর্ট আছে ওখানে জায়গা সংকুলন হয় না। মামলা যারা করেন, বিচার প্রত্যাশী যারা আছেন তাদের অনেক অসুবিধা হয়। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে। আমরা সব কিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতেই সমস্যাটা মোকাবেলা করে যাব। হত্যা ও দেশের সম্পদ লুটকারীদের বিচার কেন বিলম্বিত হচ্ছে সে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হলেও তাদের সুযোগ সুবিধা দিয়ে বিচার থেকে দূরে রাখার অভিযোগ তার। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাদ সমাবেশে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে, তাই ন্যূনতম সংস্কার ও আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে সরকারকে দ্রুত নির্বাচনমুখী হতে হবে। এদিকে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগ ও নির্বাচন ইস্যুতে একই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জনগণের ভোটের অধিকার ফেরাতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। নেতৃত্ব দিয়ে আজকে আমরা আওয়ামী দোসরদের বিভিন্নভাবে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছি। কেন? আমি নির্যাতিত না হলে আমার পাশের ভাইটি হয়েছে। যত ষড়যন্ত্র আসুক না কেন, একটা নির্বাচনের মধ্যে দিয়ে যে জবাবদিহিমূলক সরকার গঠিত হয়, সেই সরকারের উপর জনগণের আস্থা থাকে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা হয়। বিচার যেন তাড়াতাড়ি করে ন্যূনতম সংস্কার, যেটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্স খুলে এবার মিলেছে
28 বস্তা টাকা, আছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। গণনায় অংশ নিয়েছেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা সহ 350-র বেশি মানুষ। জেলা প্রশাসন জানিয়েছে, দানের টাকায় নির্মিত হচ্ছে বহুতল মসজিদ কমপ্লেক্স। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বড় বড় লোহার সিন্দুকে কারি কারি টাকা, আছে স্বর্ণালংকার আর বিদেশি মুদ্রাও। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্স খোলার পর এ যেন চিরচেনা দৃশ্য। এবার 4 মাস পর শনিবার সকাল 7টায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের উপস্থিতিতে খোলা হয় 11টি দান বাক্স। এরপর কড়া নিরাপত্তায় শুরু হয় গণনা। এতে অংশ নেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা সহ 370 জন। দানের টাকায় নির্মিত হবে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স। এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান এবং এটা ব্যাংক পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত যা যা দরকার সেই নিরাপত্তা ব্যবস্থাটা আমরা রাখছি। আলেম ওলামা আছেন, সবাইকে নিয়ে আমরা এই মসজিদ ক্যাম্পাসে একটু সভা করব, করে সর্বমতের ভিত্তিতেই এই কমপ্লেক্সের কার্যক্রমটা শুরু করা হবে। জনশ্রুতি আছে, পাগলা মসজিদে মানত করলে পূর্ণ হয় মনের আশা। এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করেন এই মসজিদে। বাবার পাগলা মসজিদে আমি 2000 টাকা মানত করছিলাম। যাই যেটা নিয়ত করে এটা কাজ হয়, এটা শুনে আমি আইছি। বাবার চোখ দুটা ভালো করে আবার আসবো, আল্লাহর ঘরে দান করলাম। এর আগে সবশেষ 30 নভেম্বর দান বাক্স থেকে পাওয়া যায় 8 কোটি 21 লাখ টাকা। এ পর্যন্ত মসজিদটির ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা 80 কোটি 75 লাখ 73 হাজার টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে। শুরুর আগে শেষ লিটন দাসের পিএসএল মিশন। ডান হাতের আঙুলে চির ধরায় ম্যাচ না খেলে ফিরেছেন দেশে। মাঠে ফিরতে সময় লাগবে 2 সপ্তাহ। রাজধানীর 7 কলেজ নিয়ে হচ্ছে ভিন্ন ধর্মীয় বিশ্ববিদ্যালয়। 7 কলেজের বিভিন্ন ক্যাম্পাসে থাকবে বিভিন্ন অনুষদ। তবে চূড়ান্ত রূপ লাভের আগে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও ভর্তি চলবে অন্তর্বর্তী প্রশাসনের অধীনে। ভর্তিতে কমবে আসন সংখ্যা, এমন আভাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। আর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে দীর্ঘদিনের সংকট দূর হবে বলে আশা শিক্ষার্থীদের। তবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ও বিদ্যমান উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিষয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই 2017 সালে রাজধানীর ঐতিহ্যবাহী 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। শিক্ষার মান উন্নয়নের কথা বলা হলেও এই প্রক্রিয়ায় সেশন জট সহ ভোগান্তি বাড়ে শিক্ষার্থীদের। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয় 7 কলেজকে। সিদ্ধান্ত হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। কেমন হবে প্রায় 2 লাখ শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়? এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে 7 কলেজের সব ক্যাম্পাসে সব বিষয় পড়ানো হবে না। যে ক্যাম্পাসে যে অনুষদ ও বিভাগ পড়ানোর উপযুক্ত সেখানেই সংশ্লিষ্ট বিভাগ ও অনুষদের কার্যক্রম চলবে। সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে মঞ্জুরি কমিশনের টিম ইতোমধ্যে ক্যাম্পাসগুলো পরিদর্শন করেছে। অ্যাডমিশনে খুব বেশি ছাত্র যাতে আমরা বেশি সিট আনবো না। এখানে 2-3টে কলেজে যে ইনফ্রাস্ট্রাকচার এটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এটা মানে বিশ্ববিদ্যালয় হিসাবে কাজ করার মতো অবস্থায় নাই। তো এগুলো বিবেচনায় রেখে আমাদেরকে তো কিছু করতে হবে। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন কাঠামোর অধীনে চলবে 7 কলেজের কার্যক্রম। সমন্বয়কের দায়িত্ব পালন করবেন 7 কলেজের একজন অধ্যক্ষ। থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর, ভর্তি দফতর, রেজিস্ট্রার দফতর ও হিসাব দফতরের প্রতিনিধিরাও। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিছে, কিন্তু তারা একটা জিনিস কমিটমেন্ট করছে যে তারা দায়িত্বশীল আচরণ করবেন, অর্থাৎ এই যে লক্ষাধিক ছাত্র যারা আছে তাদেরকে তারা ছেড়ে দেবেন না, ফেলে দেবেন না। তাদের এই চলমান প্রক্রিয়াটা ওনারা চালিয়ে যাবেন। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট এখনও দিতে হবে যারা পার্টিকুলারলি দোজ হু আর স্টুডেন্টস, সেখানে ফরম্যাটটা কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। নতুন এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন শিক্ষার্থীরা। তবে আসন সংখ্যা কমিয়ে আসন্ন ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং যুক্ত করা সহ নানা দাবি তাদের। বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন হয় আমাদের এখানে তার চেয়ে অনেক ছোট ছোট ক্লাসরুম এবং সেখানে প্রয়োজনীয় আসবাবপত্র বা ল্যাব সংকট এগুলো প্রচুর পরিমাণে আছে। 1,67,000 শিক্ষার্থী 7 কলেজে রয়েছে। আমাদের দাবি এই শিক্ষার্থী
3 ভাগের 1 ভাগে নামিয়ে আনা উচিত, না হলে ক্লাসরুম সংকটটা কোনোভাবেই যাবে না। আর ভর্তি পরীক্ষার প্রশ্নের মান আরেকটু স্ট্যান্ডার্ড করা উচিত এবং নেগেটিভ মার্কিং অবশ্যই চালু করা উচিত। আর মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ সংশ্লিষ্ট সব বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। কোনো একটা বিভাগ চালু করতে গেলে কমপক্ষে তার প্রয়োজনীয় যে সমস্ত শিক্ষক প্রয়োজন, লাইব্রেরি প্রয়োজন এবং গবেষণাগার প্রয়োজন, শ্রেণীকক্ষ প্রয়োজন, সেগুলো নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ করাটা অত্যন্ত জরুরি। তবে নতুন এই বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত না হয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বার্মিজ, ইন্ডিয়ান এবং ইউরেশীয় 3টি গতিশীল টেকটনিক প্লেটের কাছাকাছি অবস্থানের কারণে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন 6 থেকে 7 মাত্রার ভূমিকম্পে বন্দরনগরীর 80% বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত 70,000 মানুষ হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গত 2.5 বছরের মধ্যে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছোট বড় 108টি ভূকম্পন অনুভূত হয়েছে, যেগুলির উৎপত্তিস্থল ছিল ভারত এবং মিয়ানমার সীমান্তে। এর মধ্যে 2023 সালে 32 দফা, 2024 সালে রেকর্ড 53 এবং চলতি বছরের 4 মাসে 23 দফায় ভূকম্পন অনুভূত হয়। মিয়ানমার বা বার্মিজ টেকটনিক প্লেটের খুব কাছেই অবস্থান বন্দরনগরী চট্টগ্রামের। আবার ইন্ডিয়ান কিংবা ইউরেশিয়ান প্লেটের বেশি দূরে নয় এই অঞ্চল। গতিশীল 3টি টেকটনিক প্লেটের কোথাও 8.5 কিংবা 8 মাত্রার ভূকম্পন সৃষ্টি হলে কম দূরত্বের কারণে চট্টগ্রামে তা অনুভূত হবে রিক্টার স্কেলে 6 থেকে 7 মাত্রায়। আর তাতেই চট্টগ্রামের 80% বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি 70,000-এর বেশি মানুষ হতাহত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। শুধু হতাহত না, এখানে কিন্তু ন্যাশনাল ইকোনমি লস হবে। সিডিএর তথ্য মতে অধিকাংশ ভবন যেমন বিল্ডিং কোড মেনে হয়নি, তেমনি এড়িয়ে যাওয়া হয়েছে ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা। 70 থেকে 80% বিল্ডিং কিন্তু ভেঙে যাবে যদি 7 থেকে 7 মাত্রার ভূমিকম্পের উপরে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কিন্তু থাকতে হবে এখন থেকেই। চট্টগ্রামে যে সকল ভবন আদি নির্মাণ করা হচ্ছে সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে যে আপনার সল্টি ওয়াটার ইউজ করলে কিউরিংয়ের ক্ষেত্রে, নির্মাণ সামগ্রী কিউরিংয়ের ক্ষেত্রে এটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। সম্প্রতি অতি ঝুঁকিপূর্ণ 94টি ভবন সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়ে তালিকা পাঠিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বিশেষজ্ঞরা বলছেন 6 থেকে 7 মাত্রার ভূকম্পন হলে এই নগরীর অন্তত 80% ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তারপরও টনক নড়ছে না সরকারি সংস্থাগুলোর। অপরিকল্পিতভাবে গড়ে উঠছে এই নগরী, আর বাড়িয়ে তুলছে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পানি সংকট ও তীব্র খরায় খাগড়াছড়ির আম বাগানগুলোতে গুটি ঝরে পড়ছে। নিয়মিত সেচ ও ওষুধ ছিটিয়েও গুটি ঝরা রোধ করা হচ্ছে না বলে জানান বাগান মালিকরা। অনেক বাগানে এরই মধ্যে 60% আম নষ্ট হয়ে গেছে। গাছে আর্দ্রতা ধরে রাখতে মালচিং করার পরামর্শ বিশেষজ্ঞদের। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবির রিপোর্ট। বেশিরভাগ গাছের মুকুল ঝরে গেছে, যেসব গাছে আম এসেছে তাও পড়ে যাচ্ছে। বাগান জুড়ে ছড়িয়ে আছে নষ্ট আম। খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে আম্রপলি, বাড়ি 4, ব্যানানা সহ বিভিন্ন জাতের আম বাগান করা হয়েছে। এবছর আশানুরূপ আমের মুকুল আশায় খুশি হয়েছিলেন বাগান মালিকরা। তবে পানি সংকট ও তীব্র খরার কারণে গুটি ঝরে পড়েছে। বাগানের মালিক ও শ্রমিকরা বলছেন নিয়মিত সেচ ও ঔষধ ছিটিয়েও গুটি ঝরা রোধ হচ্ছে না। এভাবে চলতে থাকলে 40% আমও টিকিয়ে রাখা যাবে না। প্রচুর গরমের কারণে আমগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে। পানি, ওষুধ, নানা দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু তারপরে আমটা জ্বরে পড়তেছে, রোদে পড়ে যাচ্ছে। কেমন করে আমি রক্ষা করবো এটা আমরা চিন্তা করতেছি। গাছে আর্দ্রতা ধরে রাখতে মালচিং করার পরামর্শ বিশেষজ্ঞদের। আর কৃষি বিভাগ বলছে নিয়মিত সেচের সঙ্গে ব্যবহার করতে হবে ইউরিয়া মিশ্রিত পানি। খড়কুটা দিয়ে যদি মালচিং করতে পারি, সাথে হচ্ছে আমাদের পরিমাণ মতো সার এবং পানি প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের এই ফল পড়ে যাওয়া থেকে আমরা অনেকটা রক্ষা করতে পারবো। অধিক সংখ্যায় যে ফলটা ঝরতেছে, এই ঝরাটা কিন্তু বন্ধ হবে যদি আমরা ব্যাগিং করতে পারি।
কৃষি বিভাগের তথ্য মতে বর্তমানে খাগড়াছড়িতে 4150 হেক্টর আয়তনের আম বাগান রয়েছে। এবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 49,800 মেট্রিক টন। সময় সংবাদ, খাগড়াছড়ি। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, এমন সংকেতই মিলছে বিডার বিনিয়োগ সম্মেলনে, যা দেশের ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যা দূর করতে ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। বিনিয়োগকারীদের উপযুক্ত নীতির সহায়তা দেওয়ার আশ্বাস রফতানি উন্নয়ন ব্যুরোর। আর অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে অধরাই থেকে যাবে বিদেশে বিনিয়োগের আশ্বাস। বিশ্ব যখন শুল্ক যুদ্ধে ক্লান্ত, তখন ঢাকায় হয়ে গেল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40 দেশের প্রায় 450 বিনিয়োগকারী। সম্মেলনের মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি, আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা সহ চীন, কোরিয়া ও মার্কিন বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এত পজিটিভ অ্যাক্টিভিটি আর দেখিনি। ব্যবসায়িক কমিউনিটির জন্য ইটস এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি। সফটওয়্যার ডেভেলপমেন্ট, কিভাবে টাই আপ করা যায় সুইডেনের সঙ্গে বাংলাদেশের। তারা এখানে ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্ট করার মানে হলো ক্যাপাসিটি এনহ্যান্স হবে এবং কৃষিতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্ক যুদ্ধের হিসাব কষে বাংলাদেশকে বিনিয়োগের নিরাপদ গন্তব্য হিসেবে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা। এমন দাবি করে তাদের বিনিয়োগ সুরক্ষায় নীতি সহায়তা দিতে কাজ চলছে বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান। বিশ্বব্যাপী যে ডাইনামিক্স, গ্লোবাল ট্রেডের ডাইনামিক্স এবং টেরিফ যে ধরনের রেগুলেশনস বা যেগুলো আসছে, তাতে তো আমাদের সম্ভাবনা আরও বেরোচ্ছে। মানে ইনভেস্টরদের একটা বড় রকমের আগ্রহ বাংলাদেশের দিকে তৈরি হচ্ছে। বেশ কিছু নতুন আপনারা দেখবেন পলিসি সাপোর্ট আসবে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা, ঘন ঘন কর কাঠামো পরিবর্তন সহ ব্যবসার প্রতিবন্ধকতা দূর করতে না পারলে বাস্তবে ধরা দেবে না বিনিয়োগের আশ্বাস। তারা সরকারি অফিসগুলোতে সহযোগিতা পান না, অনেক সময় চাপ তৈরি করা হয়। তো এবং আসলে কাগজপত্রে যেরকম করে বলা আছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে, তো সেটা আসলে বাস্তবে ভিন্ন। তো এই অভিযোগগুলো যেন না থাকে, বিনিয়োগকারীরা যেন মনে করেন যে না, তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ আছে বাংলাদেশে। বিদেশিদের আকর্ষণের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ বাড়াতেও জোর দেওয়ার তাগিদ এই অর্থনীতিবিদের। ইতিবাচক ফলাফল দাঁড়াবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ক্রমেই বাড়ছে বাংলাদেশ মার্কিন বাণিজ্য ঘাটতি, কারণ যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ পণ্য আমদানি করা হয় তার চেয়ে সবচেয়ে রফতানি হয় বাংলাদেশ থেকে। এই ঘাটতি কমাতে আগ্রাসী শুল্কায়নের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট। এই অবস্থায় ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ধাক্কাকে অর্থনৈতিক কূটনীতির দুর্বলতা দূর করার সুযোগ হিসেবে দেখতে চান ব্যবসায়ী নেতারা। আর অর্থনীতিবিদরা বলছেন, মার্কিন USTR এর দেখানো পথেই দুর্নীতি সহ ট্যারিফ নন ট্যারিফ বাধা দূর করা উচিত। মার্কিন USTR এর তথ্য 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয়েছে $220 কোটি পণ্য। বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে $840 কোটি বাংলাদেশি পণ্য। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $620 কোটি, যা আগের বছরের তুলনায় 2% বেশি। বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতেই যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে আগ্রাসী শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেন সহজে সম্প্রসারণ হয় মার্কিন পণ্যের রফতানি বাজার। মার্কিন এই ধাক্কা সামলাতে শুল্কায়ন জটিলতা, বন্দর ভোগান্তি দূর করার পাশাপাশি মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কমানো ও ব্র্যান্ডিংয়ে বাংলাদেশের জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আপনি যখন একটা ধাক্কা খান, তখন আপনি তৈরি হন। আপনার রানা প্লাজার এক্সাম্পলটা আপনার মনে আছে। রানা প্লাজা যে ধাক্কাটা দিয়েছে, তার কারণে কিন্তু আজকে দেখেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো কিন্তু কমপ্লেক্স ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে। ট্রেড কাউন্সিলর যারা থাকে, তারা কিন্তু আসলে এমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের এক্সপোর্ট ওই দেশে বাড়ে। তো এই জায়গাটা কিন্তু আসলে দুর্বল। সহজ সমাধানের পথ হিসেবে বাংলাদেশে মার্কিন পণ্যের রফতানি বাড়াতে যুক্তরাষ্ট্রের অফিস অফ দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR যেসব বাধা চিহ্নিত করেছে, সেই আলোকে উদ্যোগ নেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। সংস্কার করলে নন ট্যারিফ ব্যারিয়ারটা কমে যাবে বা কম্পিটিটিভনেস প্রকিউরমেন্টে বাড়বে। আমরা কাজ করেছি, কিন্তু তাদের রিপোর্টে সেটা আসেনি। আমাদেরকে সেটাও তো তাদেরকে তুলে ধরতে হবে। কাজে ওই গাইডলাইন অনুযায়ী যদি আমরা একটা কর্মসূচি তৈরি করি, তারপর তাদের সাথে নেগোসিয়েশনে বসি, আশা করা যেতে পারে যে এখানে আমরা কিছু ছাড় পেতে পারি। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে 37% হারে পাল্টা শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে গড়ে শুল্ক হার রয়েছে 15%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিতে দেশের পোশাক খাতে স্বস্তির সঙ্গে অনিশ্চয়তা দেখছেন উদ্যোক্তা ও রফতানিকারকরা।
পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের সঙ্গে দর কষাকষি করার তাগিদ তাদের। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান মনে করেন, পণ্য বৈচিত্র্যকরণের পাশাপাশি পোশাক খাতের সুরক্ষায় জাতীয় পোশাক নীতি করা প্রয়োজন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আমদানি পণ্যের উপর আরোপিত চড়া শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছে মার্কিন প্রশাসন। যদিও চীনের উপর আরোপ করা হয়েছে 145% শুল্ক, চীনও পাল্টা 125% শুল্ক আরোপ করেছে। এমন দ্বৈরথে মার্কিন বিনিয়োগ চীন থেকে সরে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। অন্যদিকে প্রতিযোগী দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করে বাংলাদেশকে টেক্কা দিতে পারে। শনিবার রাজধানীর একটি হোটেলে পোশাক খাতের তরুণ রপ্তানিকারকদের সংগঠন বায়লা আয়োজিত আলোচনায় এসব কথা উঠে এসেছে। সুযোগ কাজে লাগানোর পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির তাগিদ দিয়েছেন আলোচকরা। আমরা আমেরিকার ট্যারিফের নেগোসিয়েশন নিয়ে চিন্তা করি যে এটাকে কিভাবে আমরা কমায় দিব। আমরা কি মাথার মধ্যে নিচ্ছি যে এরপরে যে এলডিসি গ্রাজুয়েশন, তখন আমরা ট্যারিফগুলি অন্য দেশে কিভাবে আমাদের উপর ইম্প্যাক্ট করবে। অল এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য কর্পোরেট ট্যাক্স 12% করা হয়েছিল, অ্যান্ড ইফ ইট ইজ এ লিড সার্টিফাইড ফ্যাক্টরি 10%। বলা হচ্ছে যে এবার বাজেটে এটা আবার 20%, 18-20%-এ 20% উপরে নিয়ে যাবে। সো এটাও কিন্তু ইনভেস্টর বা তাদের জন্য কিন্তু ইটস নট এ গুড সাইন। আলোচনায় অংশ নিয়ে এপিপি ভাইস চেয়ারম্যান জানান, নতুন মার্কিন শুল্ক নীতিকে সম্ভাবনা হিসেবে দেখছে সংস্থাটি, তবে দীর্ঘমেয়াদী সুফল পেতে ন্যাশনাল অ্যাপারেল পলিসি গ্রহণ করতে হবে। ওরা যে সুন্দর রোডম্যাপ করেছে, এগুলোকে আমরা নিয়ে আমরা বিজিএমইতে একটা ওয়েল থট একটা ন্যাশনাল অ্যাপেল পলিসি কীভাবে করা যায় গভর্নমেন্টকে আমরা দেই। গভর্নমেন্টের সঙ্গে ইন্টারাকশন ঠিকমতো প্রপারলি নেগোশিয়েট করতে পারলে আমি শিওর গভর্নমেন্ট উইল বি ভেরি মাচ উইলিং টু সাপোর্ট দ্য ইন্ডাস্ট্রি। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের জেরে বৈশ্বিক বাণিজ্যে যে পরিবর্তন আসবে, তাতে তরুণ উদ্যোক্তাদের সুযোগ ও উৎপাদন সক্ষমতা ধরে রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয় আলোচনায়। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ শুরুর পর এই নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেন শি জিনপিং। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, হুমকি মোকাবেলায় যৌথভাবে রুখে দাঁড়ানো প্রয়োজন। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের উত্তাপ টের পাচ্ছে বিশ্ব। বেইজিংয়ের উপর ওয়াশিংটনের শুল্কের পরিমাণ এখন দাঁড়িয়েছে 145%। চীনও থেমে নেই। পাল্টা ব্যবস্থা হিসেবে কয়েক ধাপে মার্কিন পণ্যের শুল্কে 125% বাড়িয়েছে বেইজিং। দুই দেশের এই পাল্টাপাল্টি খ্যাপাটে পদক্ষেপ সহসায় থামার লক্ষণ নেই। চলমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন শুল্ক যুদ্ধের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান জানান শি জিনপিং। বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত আন্তর্জাতিক দায়িত্ব পালন করে অর্থনৈতিক বিশ্বায়নের ধারা এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ একসঙ্গে রক্ষা করা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের একতরফা হুমকি যৌথভাবে রুখে দাঁড়ানোর তাগিদ দেন। শি জিনপিং আরও বলেন, বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অবকাশ আছে, কারণ ইইউকে বিশ্বের গুরুত্বপূর্ণ মেরু হিসেবেই দেখে আসছে চীন। এ সময় ইউরোপের ঐক্য ও বিকাশে দৃঢ়ভাবে সমর্থন দেয়া প্রধান দেশগুলোর মধ্যে বেইজিং আছে বলে উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট। বৈঠকে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত সরাসরি আলোচনায় বসা, পাশাপাশি চীন ও ইউরোপের মধ্যকার সম্পর্ক আরো ভারসাম্যপূর্ণ করার আহ্বান জানান। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা, মার্চ ফর গাজায় জনসমুদ্র, গণহত্যার বিচার সহ 5 দাবি। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিনের আহ্বান। আনন্দ শোভাযাত্রার মোটিফে দুর্বৃত্তের আগুন, পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। নাশকতায় জড়িতরা স্বৈরাচারী দোসর বলেন সংস্কৃতি উপদেষ্টা। এবং মের মধ্যেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। এ সরকারি করবে প্রয়োজনীয় সংস্কার বললেন আইন উপদেষ্টা। সময় ক্ষেপণ না করার আহ্বান বিএনপি নেতার। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।